শুরু হলো বাদল অধিবেশন অপরিণত সংসদ বিরোধী ক্ষোভে তৈরি হলে প্রথম দিনের সোমবার থেকে বাদল সংসদে কোন বিষয় রেখে পক্ষ আলোচনা শুরু করতে দিলেন প্রধানমন্ত্রী মোদী। বাদলের প্রথম দিন সংসদ চতুর্থ রাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু অপারেশন এতঙ্গ স্থাপন প্রধানমন্ত্রী বিশ্ব ভারতের শক্তি অপারেশন শাসক এবং পক্ষ শুরু হবে বলে আশা প্রকাশ প্রধানমন্ত্রী सेना ने किया में मिनट के भीतर से है को जमीन पर दिया बिहार की जो हमारी सीटें कम है कर दिया शांति का इस पर भी प्रभावित हुई विश्व के जो से मिला है तो ये इसमें इंडिया এদিকে সংসদের বর্ষাকালীন প্রথম দিনের মেজাজে সবাইকে শুরু স্মৃতি নিরবতা পালনে আলোচনা শুরু করে ধ্বনিতে হয়ে ওঠে 12টা করে সংসদের অপারেশন নিয়ে সংবিরোধীতে অন্তঃস্থতার প্রশ্নে বিবৃতি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক্ষেত্রে বারবার অধ্যক্ষ কিন্তু তাদের নিরস্ত না সে সভা ঘোষণা प्रक्रिया उठाए गए होगी आप सदन में आज बात के लिए जाती है। सवाल ये है कि हाउस में मिनिस्टर को हैं उनके लोग हैं मगर पक्ष का कोई आता है तो मैं लीडर है अपोजिशन हूं मेरा हक है तो मुझे तो देते हैं ये नया अप्रोच दौड़ के सेकंड में हाँ सर तो अगर वो अलाउ करिए तो ये है टेंशन क्या है कि अगर सच बोलें तो हमें चाहिए हम दो शब्द देते हैं বাদলের বোর্ড বিল পক্ষের মধ্যে সংশোধনী বিল বিল ঐতিহাসিক সংশোধন বিল জাতি সংশোধনী অন্তর্ভুক্ত হামলতা গাফিলতি বিশেষ তালিকা নিয়ে প্রধান বিল দাবিকে আপ্রোয়েছে যেটা ইউরো রিপোর্ট নিউজ নাও বাংলাদেশ এফসি মাধ্যমিক ও মালছাপ এই দুটো পর্যন্ত ঈদের সংখ্যা জানিয়েছে বাংলাদেশ ঘটনায় সংখ্যা বেড়ে আহত হয়েছে চোদ্দের মধ্যে অনেক মান্তিক বাংলাদেশের মুক্তির রস করেছে সরকারি সাহিত্য প্রতিষ্ঠানকে সরকারি জাতীয় থাকবে মূল হবে দেশ জুড়ে সোমবার দুপুর 8টা রাজধানী উত্তরার একটি ক্লাস ছুটি পর নেওয়ার জন্য গেটে করছিলেন বাবুকরা রোডের নিকট আতঙ্ক ছোট কয়েকদিন মানুষ উপর বাংলাবাহী 7 তখনই ঘটনা স্কুলের থেকে পড়ে তখন সবে আশ্রম থেকে শুরু করেছে বলে জানিয়ে মাত্র আহত হলে ভর্তি তার বিভাগে তাদের হয়ে চলছে সংযুক্ত নিয়ে উঠছিল মহারি নামতে পারে বিমানটি মেদানার ঢাকা ভেঙে স্কুল বিমান ভেঙের সঙ্গে এই ঘটনার খবর করা হলো মারায় হয়েছে সরকার ক্ষেত্রে আহত প্রায় ঘটনায় সরে টুইট করা অন্তর্গত প্রধান মোহাম্মদ দপ্তরের তরফ দুর্ঘটনা অনুসন্ধানী সব খরচ করা হবে বলেছে দেশটা নিউজ 10,000 শিক্ষকের কাছে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ শিক্ষাপত্র শিক্ষা হাব ত্রিপুরা উচ্চ মাধ্যমিক 800 জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষাংশ সব বিদ্যালয় সমূহের জ্ঞাপন ঘোষণা বার্ষিকী শিক্ষা দপ্তর রাজ্য সরকারের সুফল পরিলক্ষিত হচ্ছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণী বোর্ড পরীক্ষার ফলাফলে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা 10,323 শিক্ষকের ঘাটতি পূরণ করছে রাজ্য সরকার এই ক্ষেত্রে গুণগত মান সম্পন্ন শিক্ষার উপর দেওয়া হচ্ছে গুরুত্ব ভালো রেজাল্ট হয়ে স্কুলগুলিরও বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা খামতি আছে আপনারা জানেন যে এখানে 10,323 একটা বিশাল সমস্যা আমাদের হয়েছে হঠাৎ করে একটা মানে শূন্যতা চলে এসছে এই শূন্যতা মেকআপ করতে করতে আমাদের সমস্যা হচ্ছে এর মধ্যে আপনারা দেখলেন প্রায় 1600-র মতো আমরা টিচারের মধ্যে আমরা নিচ্ছি মানে আমাদের যে চেষ্টা এবং আমাদের যে মানসিকভাবে আমরা তৈরি আমরা বুঝতে পারছি আমাদের এই সরকার আসার পর যে কোন জায়গায় খামতি আছে প্রায়োরিটি কোন জায়গায় কিছুদিন আগে আমরা অনেক 88 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করেছি বিদ্যাজ্যোতিতে 79টি এইগুলো গত বছর বিষয় এখানে হয়েছে এখন কিন্তু যেটা বড় ভালো ভারতীয় চালু সব চালু কোচিং নতুন হেলথ মেডিকেল বিভিন্ন নতুন অলরেডি আমাদের আমরা ইংরেজি কোচিং করবো সেখানে একাদশ শ্রেণীতে 100 জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করতে ওর জন্য এখানে প্রায় 3টি সেন্টার স্থাপনে আমবাসা ডিগ্রি কলেজ এবং সদর মহকুমা বিজ্ঞান বিভাগের সংখ্যা যেহেতু কম সেখানে আর মহকুমার করলাম যে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন চেয়ার আমরা সেটা আগরতলা উদয়পুরা এবং তাতে সবাই করব আমি নিশ্চিত যে এই 100%
আমরা তো এবার আজকে সম্বর্ধনা আমরা দিলাম যাদের, এবং এটা কিন্তু এমনিতেই হয় না, একমাত্র আপনাদের যারা শিক্ষিকারা আছেন তাদের প্রচেষ্টার কারণে এটা সম্ভব। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় 345টি স্কুলে 100% ছাত্রছাত্রী পাশ করেছে, যেখানে মোট পাশের হার 86.53%। উচ্চ মাধ্যমিকে 39টি স্কুলে 100% ছাত্রছাত্রী পাশ করেছে, যেখানে মোট পাশের হার 79.29%। রাজ্যের স্কুলগুলিতে ইতিমধ্যে চালু হয়েছে স্মার্ট ক্লাস, থিঙ্কারি ল্যাব ও এনসিটি ল্যাব। ছাত্রীদের শিক্ষার সুবিধা নিশ্চিত করতে নবম শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে সাইকেল এবং কলেজে ছাত্রীদের জন্য সমস্ত ফি মকুব করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার সুপার 30 প্রকল্প ও অভিন্ন কেন্দ্রীয় প্রশ্নপত্র চালুর মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পঞ্চবটে বিলীন হয়ে গেলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক, সম্পাদক তথা প্রকাশক প্রদীপ দত্ত ভৌমিক। তাঁকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের প্রভাতী দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিকের পার্থিব দেহ দিল্লির এইমস হাসপাতাল থেকে রাজ্যে নিয়ে আসা হয় সোমবার বিকেলে। প্রয়াতকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে তাঁর ইন্দ্রনগরের বাসভবনে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বার্তা সম্পাদক পদে মানুষের কণ্ঠ হিসেবে কাজ করেছেন প্রদীপ দত্ত ভৌমিক। অত্যন্ত অমায়িক সংবাদ জগতের এই নক্ষত্রকে হারালাম আমরা, প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার পরিচয় ছাত্রাবস্থা থেকেই ওনার সাথে আমার পরিচয়, এবং আমাদের স্বর্গীয় ভূপেন দত্ত ভৌমিকের ভ্রাতুষ্পুত্র, এবং আমার এখনো মনে আছে ভূপেনদা পড়াশোনায় খুব ভালো ছিল। ভূপেনদা ওনাকে নিয়ে এসেছিলেন, এবং এত বছর ধরে ভূপেনদার সাথে তো কাজ করেছেন, এবং দৈনিক সংবাদকে জিয়ে রাখা এবং যেভাবে দৈনিক সংবাদকে ভূপেন দত্ত ভৌমিক প্রতিষ্ঠিত করেছে, মানুষের কথা দৈনিক সংবাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া, অন্যান্য মানুষদের কাছে পৌঁছে দেওয়া, বিভিন্ন বিষয়ে আলোচনা এবং প্রতিবাদী যে কথা এবং সরকারের উদ্দেশ্যে যেগুলো সাধারণ মানুষের ভালো কাজে আসবে সেগুলো দৈনিক সংবাদে যে মানুষের কণ্ঠ হিসাবে আসা, সেটা কিন্তু সেই কাজটা ভূপেন দত্ত ভৌমিকের মৃত্যু হওয়ার পর এই কাজটা কিন্তু আমাদের এই বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক সেই কাজটা চালিয়েছিলেন, এবং খুবই অমায়িক ছিলেন। আমার সাথে পেশেন্টও ছিলেন, প্রায়শই আমার চেম্বারে আসতেন, এবং দীর্ঘ সময় ধরে ওর সাথে একটা পরিচয় ছিল, অত্যন্ত অমায়িক। এবং আমি দেখেছি যে ভূপেন দত্ত ভৌমিকের যে এখানে ট্রাস্ট, সেই ট্রাস্টের প্রতিটি ব্যক্তির সাথে এবং ওই দৈনিক সংবাদের যারা কাজ করেন, যারা অন্যান্য সাংবাদিকরা আছেন, তাদের সাথেও ওনার যে একটা কলিগনেস যে একটা বিষয়, সেটা কিন্তু মানে মনে রাখার মতো। এরকম মনে হতো না যে আলাদা একজন ব্যক্তি, সবাইকে নিয়ে দৈনিক সংবাদকে যেভাবে উনি চালিয়েছেন, আমার মনে হয় শুধু দৈনিক সংবাদ না, আমাদের সংবাদ জগতে একটা, আমি বলবো একটা বিশিষ্ট নক্ষত্র আমরা আমাদের সংবাদ জগৎ থেকে আমরা হারালাম। তাঁর হৃদয়ের সমস্যা ছিল, কথা হতো প্রতিনিয়ত। এইমস হাসপাতালে সফলও হয় অপারেশন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁর মৃত্যু ত্রিপুরার জন্য বিরাট ক্ষতি। সহপাঠীর মৃত্যুতে এই প্রতিক্রিয়াই দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তো আমার সাথে দেখা হয়েছিল, আমার সাথে আমার কথা হচ্ছিল, যখন বলল যে এরকম লাংসের মধ্যে একটা লাম্প পেয়েছে, তো বিভিন্ন সময় আমার ওই সময়ে দিল্লিতে যেতে হতো, ত্রিপুরা ভবনে থাকার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে আমার একদম নিশ্চিন্ত থাকুন, যা করার আমরা করব, যা যা আমরা তরফ থেকে সুযোগ সুবিধা মানে দেওয়া, সেই ব্যবস্থা আমরা প্রতিনিয়ত আমার সাথে কথা হতো। ওখান থেকে আমি স্পেশালি যে আমাদের একজন
আমাদের ত্রিপুরা ভবনে আছেন, ওনার সাথে আমার প্রতিনিয়ত কথা হতো। ওখানে ডাক্তারকে দেখানো, পরবর্তী সময়ে যখন ডায়াগনোসিস হলো যে এটা একটা সিএ করে, ওনারা বললেন যে সিএ লাম্প, তখন আমি ওনার সাথে আবার কথা বললাম যে উনি কোথায় অপারেশনটা করা। উনি বললেন যে না, আমার এখানে ভালো লাগছে, আমার এইমসের মধ্যে সব কিছুই আছে। ডিসিশন কিন্তু আপনারই নিতে হবে কোথায় করাবেন না, এবং পরিবারের সবার সাথে কথা বলুন। এবং পরিবারের সাথে কথা বলার পরে শেষ পর্যন্ত আমাকে জানালেন যে না, ওখানে আমি করব। অপারেশনও সাকসেসফুল, কিন্তু শারীরিকভাবে খুবই দুর্বল ছিলেন, মানে অনেকটা গিয়েছিলেন আরেকটা কাজে। আমাকে বললেন যে আমি আমার মানে অর্থোপেডিক্যালি আমার সমস্যা হচ্ছে, তাই আমি বলেছিলাম ওই জায়গায় দেখাও, কিন্তু পরবর্তী দেখালো যে শ্বাসকষ্ট হচ্ছিল না, ওই দেখা থেকে ওই ডায়াগনোসিসটা হলো। অপারেশনও সাকসেসফুল হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে যখন হসপিটাল থেকে ছাড় পেলেন, আবার দেখা গেল লাংসে একটা ইনফেকশন হয়, আরেকটা হসপিটালে ভর্তি হলো, সেখান থেকেও আবার এইমসে নিয়ে যাওয়ার সমস্যা। আমাকে যখন জানালো, আবার আমি এইমসে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম, এবং ডাক্তারবাবুরা প্রচণ্ড পরিশ্রম করে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আমরা একজন ভালো বন্ধু এবং একজন ভালো সাংবাদিক, একজন ভালো মানে বার্তা সম্পাদক দৈনিক সংবাদের আমরা ত্রিপুরার জন্য একটা বিরাট লস হয়ে গেল। প্রায় আমরা সমবয়সী, আমরা কলেজেও আমরা একসময় একসাথেই পড়াশোনা করি। 70-এর দশকের সাংবাদিকতার নেশাকে যারা পেশায় পরিণত করেছিলেন, সেই কয়েকজনের মধ্যে প্রদীপ দত্ত ভৌমিক ছিলেন অন্যতম। শুধু সাংবাদিকতা নয়, প্রতিকূল পরিস্থিতিতে সংবাদপত্র পরিচালনার ক্ষেত্রে দক্ষতার ছাপ রেখে গেছেন তিনি। অমায়িক ভদ্রলোক এবং পরোপকারী সংবাদ ব্যক্তিত্ব হিসেবে অগ্রণী ছিলেন প্রদীপ দত্ত ভৌমিক। সোমবার সন্ধ্যায় পঞ্চভূতে বিলীন হয়ে যান প্রদীপ দত্ত ভৌমিক। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। বাড়ি বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে গতানুগতিক প্রথা থেকে শুরু হলো নো ব্যাক বেঞ্চার ক্লাস। নতুন পদ্ধতিতে খুব খুশি বিদ্যালয়ের ছাত্রীরাও। ষষ্ঠ থেকে দ্বাদশ সব শ্রেণীকক্ষেই নো ব্যাক বেঞ্চার চালু করা হচ্ছে বলে জানালেন বিদ্যালয়ের শিক্ষক মনোজ রায়। অচিরে সমস্ত শ্রেণীকক্ষে চালু হবে নো ব্যাক বেঞ্চার পদ্ধতি, জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এই পদ্ধতিতে বসতে পেরে তারা খুবই খুশি বলে জানিয়েছে বিদ্যালয়ের ছাত্রীরা। উল্লেখ করা যেতে পারে, কেরল, তামিলনাড়ু এবং উড়িষ্যার পর মালয়ালম ছবি স্নানার্থী শ্রীকোত্তা নিয়ে প্রদর্শিত বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ইংরেজি ইউ আকৃতির বেঞ্চ প্রতিস্থাপন শুরু হয়েছে ত্রিপুরা বিভিন্ন বিদ্যালয়গুলিতে। পরীক্ষামূলকভাবে এটা চালু করেছি। এইভাবে হলে হয় কি, প্রত্যেক ছাত্র সামনাসামনি বসে, অতএব যে দরজা দিয়ে তাকিয়ে থাকা, যে কে গেল কে এলো, জানলা দিয়ে তাকিয়ে থাকা, ওই ব্যাপারগুলো মানে শিক্ষকের নজরটাকে এড়াতে পারে না, যার ফলে সবেরই পড়ার প্রতি মনোযোগটা ভালোভাবে থাকে। এই জন্যই আমরা এইভাবে একটা পরীক্ষামূলকভাবে চালু করেছি আর কয়েকদিন হলো, এবং এটা সমস্ত ক্লাসেই, বিদ্যালয়ের সমস্ত ক্লাসে চালু করব। এবং আমি চাইব শিক্ষা দপ্তর ত্রিপুরার সমস্ত স্কুলে এইভাবে এটা চালু করুক। দেখতে পেলাম যে আজকে তোমরা ইউ করে বসে আছো, তার কারণটা কি? অনেক স্টুডেন্ট এসে পিছনে বসতে হতো, কারণ তাড়াতাড়ি না আসতে হলে তারা পিছনে বসতো। তারপরে তারা ব্ল্যাকবোর্ড দেখতে কষ্ট হতো, এবং স্যারের পড়াশোনার যে পড়াচ্ছে, অঙ্ক যে পড়াচ্ছে, এটার জন্য কষ্ট হতো। আবার কিছু কিছু মানুষ ফাঁকি দিত যে পিছনে বসে বসে কথা বলতো, তার জন্য এটা করা হয়েছে। এটা করা থেকে তোমাদের সুবিধা হয়েছে? কবে করা হয়েছে এটা? কতদিন হয়েছে এটা করা হয়েছে? কিছুদিন হয়েছে। তোমার নাম কি? প্রজ্ঞা বিশ্বাস। স্কুলের নাম? বাড়ি বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বাড়িতে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।